তারেক রহমান সাহেবের বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই, তাহলে বাংলাদেশের নাগরিকত্ব তো তার আছে, তিনি ভোটে দাঁড়িয়েছেন, ওনাকে নমিনেশন দেওয়ার জন্য বলছে, সুতরাং ভোটে দাঁড়াবেন, সেই হিসেবে আমরা বিশ্বাস করি তিনি এখনো বাংলাদেশের নাগরিক আছেন। এই বাংলাদেশের নাগরিক থাকা অবস্থায় তিনি বাংলাদেশে যাইতে চাইলে পাসপোর্ট করতে পারেন, আর পাসপোর্ট যদি না করেন তাহলে তিনি একটি পাস নিয়ে এই দেশে যেতে পারেন, কিন্তু তিনি যাচ্ছেন না। তা আমরা প্রথমে ভেবেছিলাম নির্বাচনের সময় ঘনিয়ে আসলে একটা সময় যাবে, কিন্তু এখন যেটা শুনছি যে এখন মনে হচ্ছে তিনি নির্বাচন হয়ে গেলেও বিএনপি সরকার ক্ষমতায় গঠন করতে পারে কিনা, অর্থাৎ রাষ্ট্রীয় সরকার গঠন করতে পারে কিনা সেটার দিকেই হয়তো তিনি তাকিয়ে আছেন। তো এখন তিনি যাচ্ছেন না কেন, এ নিয়ে কিন্তু আমরা আগে শুনতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার তার প্রতি ভিন্ডিকটিভ আচরণ করতে পারে, সেই জন্য তিনি দেশে যাচ্ছেন না। কিন্তু এখনকার 15 মাস 16 মাসের পর আমরা কিন্তু বুঝতে পারছি যে তার দেশে যাওয়ার সাথে আওয়ামী লীগ সরকারের বাইরেও কোনো একটি শক্তি রয়েছে যারা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবেন কি দেবে না সেটা নির্ভর করে। অনেক বিশ্লেষকের কথা শুনলাম, তারা বলছেন 111-এ জনাব তারেক রহমান একটি মুসলেকা দিয়ে দেশ থেকে বেরিয়েছিলেন। মুসলেকাটি কিন্তু সরকারকে দেননি, এই মুসলেকাটি দিয়েছিলেন তখনকার আর্মিদেরকে। তখন যারা আর্মি ছিল তাদের অনেকে কিন্তু এখনো আছে, তাহলে তারা কি এখনো তারেক জিয়াকে চায় না? কিন্তু আমরা গত 6 মাস থেকে 8 মাস থেকে বা 1 বছর থেকে যেটা দেখছি, বাংলাদেশের আর্মিদের পাওয়ার জিরোতে নেমে গেছে। সুতরাং আর্মি তার জন্য কোনো ফ্যাক্টর এটা আমরা মনে করি না। কিন্তু তাহলে কোথায় এই সমস্যাটি, কোথায় তারেক জিয়া কেন দেশে যেতে পারবেন না? না যাওয়ার পিছনের কিছু কারণ কিন্তু সাম্প্রতিক আপনাদেরকে আমি বলতে চাই, যেটা আমি অবজার্ভ করেছি এবং বিভিন্ন তথ্য এবং সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক কিছু ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমি কিছু খবর সংগ্রহ করেছি। সেখানে আপনারা আজকে বা গতকালকের পত্রিকায় একটি বিষয় দেখেছেন যে বাংলাদেশের কিছু সামরিক অফিসার যারা আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে যেতে পারেননি, তাদেরকে এখন কমিশন করে তাদেরকে পদোন্নতি, সরকারি বিভিন্ন ধরনের খেতাব এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এটার সাথে এটা রাষ্ট্রের মধ্যে সরকার চাইলে যাকে ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এটার পেছনের একটু গল্প আপনাদেরকে বলা দরকার। গল্পটা হচ্ছে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের এই সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে আর্মিতে শুধু বাংলাদেশ আর্মিতে না, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশের আর্মিতে দেখবেন গুপ্তচর ধরা পড়ে। ইসরায়েলের আর্মিতেও গুপ্তচর ধরা পড়তে পারে, ইরানের আর্মিতেও গুপ্তচর ছিল, ইরাকের আর্মিতে ছিল, সব দেশের আর্মিতে কিছু কিছু গুপ্তচর ছিল, রাশিয়ার আর্মিতেও ছিল, আমেরিকার আর্মিতেও মাঝে মাঝে গুপ্তচর ধরা পড়ে। তো বাংলাদেশ আর্মিতে নানান দেশের গুপ্তচর ছিল। তার মধ্যে আওয়ামী লীগ যেহেতু পাকিস্তানের কট্টর বিরোধী, এই পাকিস্তানের গুপ্তচর যারা আর্মির ভিতরে ছিল তাদেরকে আওয়ামী লীগ প্রমোশন দেয়নি, অথবা ডিমোশন দিয়েছে, অথবা বাধ্যতামূলক অবসর দিয়েছে। এই পাকিস্তান প্রেমী মানুষগুলো পাকিস্তানের সাথে তারা লিয়াজু করে চলতো। তারা এবারের যে 5 আগস্ট যে ঘটনাটি ঘটে গত বছর, এটার সাথে প্রত্যক্ষভাবে জামাত কেন্দ্রিক এবং পাকিস্তান কেন্দ্রিক এই গোষ্ঠীর সাথে লিয়াজোটা করেছে। আমেরিকার যে টাকাটি এসছে সে টাকাটির ভাগ বাটোয়ারাতে পাকিস্তান হাই কমিশন এবং এই সব সুবিধাবঞ্চিত বা চাকরিচ্যুত এইসব জঙ্গি সামরিক অফিসাররা বাংলাদেশের বিরোধী যে রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তান রাষ্ট্রের সাথে লিয়াজোর কাজটি করেছে। এবং তারা পাকিস্তানের সাথে যে লিয়াজোটি করেছে সেখানে পাকিস্তানকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, তারেক রহমান যদি ক্ষমতায় আসে, তাহলে তিনি হয়তো পাকিস্তানপন্থী নাও হইতে পারেন। কারণ যেহেতু তিনি লং টাইম ব্রিটেনে ছিলেন, আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন এবং ভারত তার চারপাশে ঘেরা, ভারতকে ছাড়া তিনি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডকে ঠিক রাখতে পারেন না, সেই কারণে তিনি হয়তো পাকিস্তান প্রেমী নাও হইতে পারেন। সেই কারণে এই কুলাঙ্গার আর্মির এই বিভিন্ন সুবিধাবঞ্চিত এবং আলু, পটল, কুড়া, খুদ
পাকিস্তানের খেয়ে একটু মোটা তাজা হয়ে তারা পাকিস্তানকে আশ্বস্ত করেছেন যে এখন বিএনপিকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা দড়ির উপরে আছে আর আওয়ামী লীগের প্রধান ভারতে আশ্রয় আছে, আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয়ভাবে একটি নিষিদ্ধ সংগঠনের মতো আছে। সুতরাং এটাই হচ্ছে পাকিস্তানের জন্য শ্রেষ্ঠ সময়, তাদের যে ভাব এবং আদর্শ সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। আর এটা করার জন্য তাদের 1971 সালে তাদের যে রাজাকার, আল বদর, আল শাম, শান্তি কমিটি, নেজামে ইসলামী, জামাতে ইসলামী এবং মুসলিম লীগের পান্ডারা ছিল, তাদেরকে এই মুহূর্তে ক্ষমতায় আনতে হবে। সেই জন্য এই ডক্টর ইউনূসের সাথে এই আর্মি বাহিনীর মানে মূল আর্মি কিন্তু এখন অনেকটা এক্সাইলে আছে বাংলাদেশে, তারা ঠুটু জগন্নাথ, তাদেরকে বোম মেরে উড়াই দিবে বললেও তারা কিছু করতে পারে না। কিন্তু এর বাইরে ইকবাল করিম ভুইয়া, তারপরে আরেকজন তার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না, তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় এই জিন্না টুপি পরে পরে বিভিন্ন প্রোগ্রামে যান, সাদা একটা টুপি পরে পরে নাম। ওই ভদ্রলোকের সাথে আমিও 2-3টা টেলিভিশনে শো করেছিলাম। এই ভদ্রলোকেরা পাকিস্তানের সাথে মোটামুটি একটা ফেডারেশন করার জন্য অথবা অ্যাটলিস্ট পাকিস্তানকে পাকিস্তানি বাপদারার রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে মরিয়া হয়ে উঠেছে এবং এদেরকে দিয়েই এই আর্মির একটা শ্রেণীকে এবং ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে বোঝানো হয়েছে যে আপনারা 111-এ যেভাবে -2 ফর্মুলা দিয়েছিলেন, শেখ হাসিনা এখন দেশের বাইরে, খালেদা জিয়া এখন মুমূর্ষ, যেই কোনো সময় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলতে পারেন, তাহলে বাকি রইল তারেক জিয়া, তাকে আর এই দেশে আসতে দেওয়া যাবে না। তাহলে আপনি দুইটা ডাইনেস্টি, মুজিব পরিবার অর্থাৎ বঙ্গবন্ধুর যে ডাইনেস্টি সেটাও এখন ক্ষমতার বাইরে, আর জিয়া ডাইনেস্টি সেটাও ক্ষমতার বাইরে। তাহলে এখন ক্ষমতায় আসবে কারা? জামাতে ইসলামীর ছত্রছায়ায় পাকিস্তানপন্থী 1971 সালের ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামসদের দল বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে এই ক্ষমতায় আসার পর তারা চায় ভারতকে একটি চাপে ফেলতে, অর্থাৎ ভারতের সাথে তাদের যত সমস্যা আছে বাংলাদেশকে কাজে লাগিয়ে এখান থেকে জঙ্গি উৎপাদন করে ভারতের যেহেতু বর্ডার বাংলাদেশের একদম 3 পাশ ঘিরে, ওখান দিয়ে বিভিন্নভাবে জঙ্গি আক্রমণ করবে। কারণ জঙ্গিদের তো জীবন খুবই সস্তা, তাদের কাছে জীবন আর মৃত্যুর পার্থক্য শুধু অল্প একটু সময়, আর কিছু না। আমাদের যারা মৌলবাদী না, যারা প্রগতিশীল মানুষ, জীবনকে ভালোবাসে, পৃথিবীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা সমাজকে কিছু দিতে চায়, রাষ্ট্রকে দিতে চায়, নিজের জীবনকে আনন্দে থাকতে চায়, পরিবার সন্তানকে আনন্দে রাখতে চায়। আর যারা জঙ্গি মৌলবাদী তারা বাঁচলে শহীদ, মরলে গাজী, তারা সবসময় মরতে রাজি। এই মরতে রাজি হওয়া এই অন্ধ, এই অসভ্য, এই বর্বর মধ্যযুগীয় মানুষগুলাকে এখন হায়ার করেছে পাকিস্তান। এখন ভারতকে চিন্তা করতে হবে এই পাকিস্তানের বাড়া করা এই দালাল পালাল 1971 সালের সেই দালালকে দিয়ে বাংলাদেশ শাসিত হতে দিবেন, নাকি ভারতও পাকিস্তানের মতো কোনো একটা ফর্মুলায় যাবেন। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ভারতের এবং পাকিস্তানের চরদের মধ্যে মারপিট হবে, আমরা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে। কি কারণে ভুলুণ্ঠিত হবে? শুধু পাকিস্তান আর ভারতের কারণে নয়। ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশের ভিতরে বিদেশি শক্তিদেরকে আমাদের সম্পদগুলো দিয়ে দিচ্ছে শুধু তার নিজের স্বার্থে এবং বিক্রি করার জন্য যে পরিমাণে টাকা নিচ্ছে, এর ফলে বাংলাদেশ ভিতর বাহিরের চাপে বাংলাদেশ ফেটে যাবে। এই বাংলাদেশ ফেটে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আপনারা একটা কথা খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূসের সরকার আসার আগে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ছিল 7.5 আর এখন হচ্ছে 3.5, যেটা অর্ধেকেরও কম। আগে আমাদের জিডিপির পরিমাণ ছিল 400 বিলিয়ন আর এখন 200 বিলিয়নের নিচে। আপনি চুরি করেন তারই করেন, তারপরেও বছরে 200 বিলিয়ন যায় না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? দেশটা অর্ধেক ফকির হয়ে গেছে। আমাদের $2740 আরো 2 বছর আগে মাথাপিছু আয় ছিল। ডক্টর ইউনূসের এই যুগে
এক টাকাও মাথাপিছু আয় আমাদের বাড়েনি, বরং আমাদের মাথাপিছু আয় কমেছে। আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। তার মানে দেশটিতে একটি মৌলবাদী সরকার আনার চেষ্টা হচ্ছে, যেমনটা তালেবান, যেমনটা ইরাক, যেমনটা লিবিয়া, যেমনটা সিরিয়া, ঠিক এইরকম ভাবে এই বাংলাদেশটিকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার এই সামরিক এবং বেসামরিক চক্রের সাথে ডক্টর ইউনূস সরাসরি জড়িত। আর তারেক জিয়া, শেখ হাসিনা এখানে সবচেয়ে বড় বাধা। তাই শেখ হাসিনাকে কোনো না কোনো ভাবে নির্বাচনে অযোগ্য রাখতে হবে, তারেক জিয়াকে কোনো না কোনো ভাবে দেশের বাইরে রাখতে হবে। এই দুইটা করা গেলেই তবে পাকিস্তানের মিশন সাকসেসফুল হবে। আর ভারত যদি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে পালন করতে না পারে, তাহলে ভারত কিন্তু নিজের বিপদ নিজে ডেকে এনে নিজের পেটের ভিতরে একটা মৌলবাদী, সন্ত্রাসী, সাম্প্রদায়িক, মধ্যযুগীয় রাষ্ট্রকে ভরণ পোষণ দেবে। এই অবস্থা থেকে মুক্ত হতে হলে বাংলার মানুষকে যেমন জাগতে হবে, ভারত সহ অসাম্প্রদায়িক চেতনার সমগ্র পৃথিবীকে জেগে উঠতে হবে। ওয়াকার না ইউনূস, কার ভয়ে আসছেন না আমাদের ভাইয়া তারেক? তো আমি আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসিনি। আমি আজকে বাস্তবতা বলতে এসেছি। আমি সুশীল দুচি না, আমি সুশীল না, আমি বড়ই হারামি জাতের পাবলিক। কারণ আমার মাথায় যেটা ঢুকে একবার সেটাই ঢুকে, এর বাইরে আমার কিছু ঢুকে না। আজকে যারা খালেদা জিয়া মারা যাচ্ছেন, হায় হায় কি হবে, দোয়া করেন, আপনারা আওয়ামী লীগ করলে কি হবে, আপনারা আলহামদুলিল্লাহ লেখেন না, ইন্নালিল্লাহ লেখেন, ওনার জন্য দোয়া করেন, এগুলা যারা বলেন তাদের আমি দুষি না। তা আমার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে গতকাল রাতে, মানে সারা দিন ধরেই তো গেছে না যে তারেক ভাইয়া কি লিখেছেন, ওই যে ওনার স্ট্যাটাসে, বা ওনার মেয়ে জায়মা উনি কি লিখেছেন, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা। তো তারেক ভাইয়া নাকি দুঃখ করে লিখেছেন যে আমি আমার মায়ের মৃত্যু শয্যায় আছে, এই মুহূর্তে আমি আসতে পারতেছি না, কেন আসতে পারছি না সেটা আমি প্রাণ খুলে বলতে পারছি না, আমি অনেক কিছুই বলতে পারছি না, কি হয়েছে সেটাও আমি দেশবাসীকে জানাতে পারছি না, এগুলো। আবার জাইমা রহমান নাকি লিখেছেন যে ইউনূসকে আমরা বিশ্বাস করি না, জামাতকে আমরা বিশ্বাস করি না, এই সেই। কারণ অবস্থাটা এমন যে মানে ওনারা গেলে ওনাদের মনে হয় ঢাকা এয়ারপোর্টের ভিতরে ভাই দড়ি দিয়ে তুলে ফেলাইব, এরকম একটা অবস্থান। কথা হচ্ছে যে ভাই 17 বছর আপনি লন্ডনে আছেন, ওয়েল অ্যান্ড গুড, আপনি ট্রিটমেন্টের জন্য আসছিলেন, সেনাবাহিনী পিড়াইছিল, ট্রিটমেন্টের জন্য আসছিলেন। এরপরে নাকি আপনাদের আন্দোলনের কারণে, কোনো কিছু না, আপনাদেরই আন্দোলনের ঠেলায় কে গেল গা, শেখ হাসিনা নাকি চলে গেছে। এরপরে আওয়ামী লীগ তছনছ, এবং আপনাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন কোনো একটা বাড়িঘর রাখে নেই যেগুলো ভাঙে নাই, সবগুলোতে ভাঙছে, আমারটাও ভাঙছেন, সবই ভাঙছেন। এখন আপনারা বিভিন্নভাবে ভুয়া মামলা, এই যে ধরেন আমার নামে আপনারা মামলা দিয়ে রাখছেন। এখন আমার বাপের কয়েকদিন আগে হার্ট সার্জারি হইলো, আমিও যাইতে পারলাম না, কারণ আমি ভয়ে যাইতে পারি না, কারণ আমি গেলে আমার ওখানে আপনারা মপ করবেন, এটা আমরা শিওর। আর মপ করবেন আপনারা, আমি কেন, সবাইরেই করতেছেন। আওয়ামী লীগ দেখলে, আওয়ামী লীগের স্বরেও কইলেই আপনারা বাকিটা আর বুঝেন না, যে অতে অজগর কইতেছে নাকি অতে আওয়ামী লীগ কইতেছে, এইটাই বুঝতেছে না মপ কেন কইলি। তো আপনারা মব সাম্রাজ্য আপনারাই তৈরি করছেন, আপনাদের মবের রাজ্যে আপনারা কেন যাইতে পারতেছেন না তারেক ভাই? কে আপনাকে বাধা দিচ্ছে? সেনাবাহিনী কি আপনাকে গুলি করে দিবে বলছে? নাকি ডাক্তার ইউনূস সাহেব এখানে আইসা বইলা গেছেন যে ভাইয়া তুমি আর যাইও না, তোমার পয়সা লাগুক, করি লাগুক, যা লাগুক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা দিয়া দিব, কিন্তু তুমি বাংলাদেশে ঢুকিও না, সেটা? নাকি জামাত ইসলাম কইছে যে ভাইয়া আমরা তো 24 আগস্ট, জুলাই আগস্টে প্রচুর স্নাইপার দিয়ে আমরা গুলি করেছি ভাইয়া, আপনিও জানেন, তারা কিন্তু রেডি আছে আপনাকে গুলি করে ফালাই দিবে, এরকম কিছু ভাইয়া? তা নাহলে আপনি যাবেন না কেন ভাইয়া? এখন তো আপনাদের রাজত্ব না, ডিসি, এসপি, পুলিশ, অমুক তমুক সব তো আপনারা নিয়োগ দিতেছেন ভাইয়া। শিলং সালাউদ্দিন তো আওয়ামী লীগ দেখলে মাইরা ফেলাইতে কইতেছে, বিএনপির আপনাদের এই যে নয়ন ফয়ন সহ নেতাকর্মী যারা আছে সবাই কইতেছে যে আওয়ামী লীগ পাইলেই ধ্বংস করো, আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না, এরম বলতেছেন না ভাইয়া? তা আপনারা মারতেছেন, এত মারা মারতেছেন, এরপরও দেখেন আমাদের পোলাপাইন কিন্তু আছে, ওরা বাইরে নেই।
ওরা আছে, ওরা অসুখ বিসুখে বাপ মার কাছে যাইতে না পারলেও চুরি করে হলে যেতে পারতেছে, সে জায়গায় আপনি কেন যাইতে পারতেছেন না? আপনার কিসের ভয়? এতদিন তো গত 15 বছর তো দেখা গেছে যে আপনি প্রতিদিন একবার টিভির সামনে আইসা শেখ হাসিনার 14 গোষ্ঠী, আওয়ামী লীগের 14 গোষ্ঠী তুইলা খালি গালা গালি বলা বলি আর খালি আপনাদের নির্যাতন করছে কইতেছেন। এখন আপনি এত ভয় পাইতেছেন যে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আপনারা কে বাধা দিচ্ছে বা কে কি করছে, নাকি ভাইয়া পলিটিক্স খেলতেছেন যে আপনার মা মইরা যাবে গো, এরা মইরা যাক, এরকম আমার মনে হয় যে মইরা যাক আর আমি এখান থেকে যাবো না, কমু যে এরা আমারা যাইতে দেয় নাই, আমি জীবন ভয়ে যাইতে পারি নাই। আরে ভাইয়া, সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের ভয়ে ততস্থ, আপনাদের এই মিথ্যা মামলা, আপনাদের হামলা, এগুলার ভয়ে তটস্থ গত 15 বছর। কিন্তু আপনাদের এইরকম অত্যাচার করেন, আপনাদের বাড়িঘর এইভাবে ভাঙে নাই। আপনারা যেভাবে এখন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন, আপনারা যে মব কালচার চালু করছেন, আপনার নেতা সাদেক হোসেন খোকার পুত্র 32 নম্বর যেভাবে ভাঙছে, সেভাবে যদি আমরা যদি দূরভবিষ্যৎ জিয়ার কবর যদি ভাঙা দেয় কেমন লাগবে ভাইয়া? আর আমি ওই যে বললাম সুশীল না, তার কারণ হচ্ছে যে খালেদা জিয়ার জন্ম তারিখ 4টা, এরপরও উনি এসে 15ই আগস্ট কি পালন করে? ওনার জন্মদিন। শেখ হাসিনার ফাঁসির রায় শুনে উনি শুকরিয়া আদায় করতে যাইয়া আল্লাহর গজবে উনি চলে গেছে হসপিটালে। আল্লাহর গজব এটা। 21শে আগস্ট বোমা হামলা করে এতগুলো লোক মারার পরে আপনারা কোন যে এগুলো আমরা মারি না, মানে 21শে আগস্ট ঘটে নাই। তো আল্লাহর একটা বিচার আছে, আর সেই বিচারের অবস্থা দেখতেছেন তো। আল্লাহর বিচার আছে, আল্লাহর ইশারা ছাড়া নাকি কোনো গাছের একটা পাতাও নড়ে না। যদি মুসলমান হয়ে থাকে তাইতে বিশ্বাস করবেন। সেই বিচার দেখানোর জন্য, সেই ইশারা দেখানোর জন্যই তো শেখ হাসিনারা বাঁচায় রাখছে আবার আল্লাহ। নাহলে তো আপনাদের যে পরিকল্পনা ছিল শেখ হাসিনা শেখ রেহানারে মাইরা ওইখানে হাড্ডি মাংস থেতলা কইরা, মানে যাতে কবর দেওয়ার জায়গা না থেকে এই ব্যবস্থা করবে, এই জায়গা থেকে আল্লাহ কিন্তু সসম্মানে বাঁচায় নিয়ে গেছে। আর আজকে আপনার কি হলো? এত দুর্দান্ত প্রতাপ আপনাদের, এরপরও আপনারা যাইতে পারতেছেন না। আবার আপনাদেরই বেচা তসলিম খলিল কইতেছে ইলেকশনের আগে, ইলেকশন ডিক্লেয়ার দিলে যাবেন, তার আগে যাবেন না কেন? ইলেকশন ডিক্লেয়ার দিলে কি আপনার নিরাপত্তা ওকে হয়ে যাব? আর ইলেকশন ডিক্লেয়ার না দিলে আপনি এখন গেলে আপনারে দইরা পাপ করে দিব এরকম কিছু? মানে যে আপনারা কি ওই মোল্লারা পকাত করে দিব বলে মনে করতেছেন? আমার যা মনে হয় তা না হইলে আপনি এইভাবে লিখছেন কেন? আর আপনার এই লেখার পরে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে যে আমাদের যে ডাস্টবিন শফিক, উনিও আবার একটা ছোটখাটো কিরম জানি বিবৃতি দিচ্ছেন। তো ডাস্টবিন শফিক বা আপনার এরা কেন কইতেছে তারেক ভাইয়া আপনি আসেন ভাইয়া, আমরাই এয়ারপোর্ট থেকে আপনাকে আপনার আম্মার কাছে নিয়ে যাব, সেইখান থেকে আবার আম্মাকে দেখাইয়া আপনাকে আবার ফেরত দিব? নাকি ভাইয়া ইংল্যান্ডের কাগজপত্র বাতিল হয়ে যাবে সেই ভয়ে আসতেছেন না ভাইয়া? কোনটা ভাইয়া? আসলে কি ভাইয়া আপনি একটু বলবেন ভাইয়া যে আসল কাহিনী কি ভাইয়া? ভাইয়া কেন আপনি যাইতেছেন না ভাইয়া? আমার বড় জানার শখ ভাইয়া। এতদিন তো বলে ফেসিস ছিল এই জন্য যাইতে পারেন না ভাইয়া। আপনার ছোট ভাইটা মারা গেল সিঙ্গাপুর, শেখ হাসিনা গেছিল মরা বাড়িতে শোক পালন করতে, ঢুকতে দেন নাই। ওয়ারাজ আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে যখন কোনো ধর্মেরও প্রচলন হয়নি, তখনও নাকি একজন মারা গেলে আশপাশের সকলে যাইতো শোক পালন করতে। তেমনি আপনার ভাই যখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেলেন, তখন আপনাদের বাড়িতে গেলে ঢুকতে দেওয়া হয়নি। হিটার দোষও কি দেন যে সিঙ্গাপুরে আপনার ভাইরে শেখ হাসিনা মারছে, শেখ হাসিনা মানে গলা টিপা মারছে আপনার ভাইরে, মস্কারির জায়গা পান না। তো এখন এই যে গত 16 বছর আপনি প্রতিদিন আয়া ওই স্কাইপে হোয়াটসঅ্যাপে আয়া কান্নাকাটি করতেন, রেকর্ডিং ভিডিও দিয়া যে আপনার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না, আপনার মাকে মারি ফেলা হচ্ছে, এই করছে। গত 17 মাস আপনার মা তো কোথাও ছিল না, না 17 মাস তো মুক্ত বিহঙ্গনের পাখির মতো ছিল। ট্রিটমেন্টটা হয়নি কেন ভাইয়া? গত 15 বছরে এই যে আপনার 2-3 বছর যেটা জেলখানা বলা হয়, এটা তো জেলখানা ছিল না। আপনার মা একদিনের জন্য এই যে আমরা বাকিরা এই যে এখন আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বউ বাচ্চা যারা ওই যে জেলে যায়, এদের মতো তো জেলে ছিল না, না? আপনার মারে এদের মতন আপনার ওই যে কেচি ফাইল, আমদানি রপ্তানি এখানে তো রাখা হয়নি। আপনার মা ছিল আওয়ামী লীগের এক নেতারই বিশেষায়িত একটা হসপিটালের মধ্যে, বিশাল কেবিন, চতুর্দিকে সবকিছু আছে, টিভি আছে, ইংলিশ কমোডও ছিল, সবকিছু ছিল, চিকিৎসা নিতেন।
এবং সেই হসপিটালে থেকে যেই শেখ হাসিনা গেছে 5 তারিখ সন্ধ্যার সময় উঠেই লিপস্টিক লাগাই কি কইছেন, আলহামদুলিল্লাহ উনি গেছেন গা, উনি লগে লগে ভালো হয়ে গেছিলেন। তো গত 17 মাসে কে আপনার এই বিষ দিল? সেনাকুঞ্জে আপনার মারে যে ডাক্তার নিছে, সেই ডাক্তারের জিজ্ঞান না যে কেন নিছে? ডাক্তার ইউনিসের লগে বহাইয়া কি ইঞ্জেকশন দেওয়াইলো যে উনি একেবারে এইভাবে মৃত্যু সজ্জায়, নাকি এডিও নাটক? আপনাদের যে কখন কি করেন এটা তো আমি বুঝি না, কি নাটক নাকি এটা আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। তাই আমার খুব জানতে ইচ্ছা, ওই ব্যানার পেজের মতো আমারও জানতে ইচ্ছা যে আপনাদের কে বাধা দিচ্ছে, ওয়াকার না ইউনুস? ওয়াকার কি আপনাকে বলেছে যে এখানে আসলে পকাত পকাত করব, নাকি ইউনুস বলেছে যে আপনাকে পকাত পকাত করে দেওয়া হবে, আপনি আইসেন না? নাকি জামাতে ইসলাম? জামাতে ইসলাম তো আপনাদের মায়ের পেটের ভাই না, সৎ ভাই, তো না আপন ভাই। এরপরে বাকি যেসব দলগুলো আছে সবই তো আপনাদের নাকি। আবার জুলাই আগস্ট ঘটাইছেন নাকি আপনারা, তো এখন ভয় কিসের? দাদা কি জুলাই আগস্টে যে স্নাইপার নামিয়েছিলেন পয়সা দিয়ে, তাদেরই ভয় যে তাদের বাকি পয়সা দেওয়া হয় না, সুতরাং তারা আইলে আপনারা স্নাইপার তারাই গুলি করে ফালা দিবে, এইটাই ভয়। এখন আপনাদের যে অবস্থা, এর 20 ভাগের 1 ভাগ যদি আওয়ামী লীগ এই মুহূর্তে করতে পারে, শেখ হাসিনা এর পরদিনই আসবে। আপনার মতন ডরাইল্লা না, শেখের বেটি আপনার মতো ডরাইল্লা না। তবে আপনি মনে হয় না আর আইতে পারবেন, শেখ হাসিনা ঠিকই আইবে দেখবেন। এই ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনা হয়তো আয়া যাবে, কিন্তু আপনি আইতে পারবেন না। আপনার সেই আশা ঈদের পরেই থাকবে। হ্যাঁ, তবে কোন ঈদ কোন বছর এটা ঠিক নেই। আর ইলেকশন আওয়ামী লীগ ছাড়া এটা আপনাদের জীবনও হবে না, সেই আশা আপনার ঘুরে বালি। ধন্যবাদ সুশীলরা, সুশীলতা যদি দুচাইতে হয় এখান থেকে তাড়াতাড়ি বিদায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।